ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং অনলাইন ক্লাস কেমিস্ট্রি 65913 এটা হলো সাবজেক্ট কোড বা বিষয় কোড, তৃতীয় সেমিস্টার প্রথম অধ্যায়। আমরা শেষ করতে পারিনি এখনো। অধ্যায় 1 পারমাণবিক গঠন এবং রাসায়নিক বন্ধন, ক্লাস নং আজকে ষষ্ঠ ক্লাস। ওই যে অঙ্কটা আমরা এখানে থামছিলাম, যে অঙ্কটা আজকে আমি আলোচনা করবো, যদিও দিয়েছিলাম তোমরা করেছো, বাসায় চেষ্টাও করেছো, হয়তো হয়েছে বা হয়নি, সেটা মিলা দেখবা। অঙ্কগুলো করার সময় দেখবা যে শতকরা পরিমাণ হিসেবে মৌলগুলোর পরিমাণগুলো উল্লেখ করা থাকে। আরেকটা দেওয়া থাকে, যদি কোনো মৌলের শতকরা পরিমাণের সাথে আণবিক ভর অথবা বাষ্প ঘনত্ব উল্লেখ থাকে তাহলে তার আণবিক সংকেত বের করা সম্ভব, অন্যথায় সেই যৌগের স্থূল সংকেত বের করা সম্ভব। অর্থাৎ আণবিক ভর বা বাষ্প ঘনত্ব যদি উল্লেখ না থাকে তাহলে সেটার স্থূল সংকেত বের করা যাবে, আণবিক সংকেত বের করা যাবে না। এখানে কিন্তু আণবিক ভর উল্লেখ আছে, যদি বাষ্প ঘনত্ব উল্লেখ থাকে তাহলে আমরা জানি অ্যাভোগাড্রোর তৃতীয় অনুসিদ্ধান্ত অনুসারে যে সকল গ্যাসের আণবিক ভর তার বাষ্প ঘনত্বের দ্বিগুণ, অর্থাৎ বাষ্প ঘনত্ব দেওয়া থাকলে তাকে 2 দিয়ে গুণ করে আণবিক ভর বের করে নিতে হবে। আর যদি আণবিক ভর উল্লেখ থাকে তাহলে তো আর কিছুই করা লাগছে না। তাহলে কি বললাম, বাষ্প ঘনত্ব বা আণবিক ভর উল্লেখ থাকলে আণবিক সংকেত বের করা সম্ভব, অন্যথায় স্থূল সংকেত বের করা সম্ভব। আমরা চেষ্টা করি অঙ্কটা। প্রথমে যৌগগুলোর শতকরা পরিমাণগুলো যোগ করে দেখবো। শতকরা মানেই হলো 100-তে, মানে 100 এর মধ্যে কত পরিমাণে আছে সেটার পরিমাণ উল্লেখ আছে। যদি এই মৌলগুলোর শতকরা পরিমাণ যোগ করে 100% বা 100% এর কাছাকাছি হয়, অর্থাৎ 99 এর উপরে বা 99.00 হয়, তাহলে প্রায় ধরে নেব এটা 100%। যদি 99 এর নিচের দিকে হয় তাহলে ধরে নিতে হবে সেই যৌগে আরো অন্য কোনো মৌল উপস্থিত আছে। কথা কি বোঝা গেছে? কি বলছি কথা? যদি মৌলগুলোর শতকরা পরিমাণ যোগ করে 100% বা 100% এর নিকটবর্তী কোনো সংখ্যা দাঁড়ায় তাহলে ধরে নিতে হবে সেই যৌগে আর অন্য কোনো মৌল উপস্থিত নাই। যদি 100% বা 100% এর কাছাকাছি না হয় তাহলে ধরে নিতে হবে ওই যৌগে অন্য কোনো মৌল আরো উপস্থিত আছে, কারণ শতকরা মানেই 100% হতে হবে। 100% বলতে একেবারে 100% হবে তা কিন্তু বলা হচ্ছে না, 100% এর কাছাকাছি 99.99 আসছে, তার মানে এটা প্রায় 100% ধরা যায়। বুঝা গেছে? এখন প্রশ্ন, যদি কোনো যৌগে এই মৌলগুলোর সমষ্টি যোগ করে বা সমষ্টি করে 100% না হয় এবং সেই মৌল অর্থাৎ অপর যে মৌলটা আছে সেই মৌলটা যদি উল্লেখ করা না থাকে তার নাম, তাহলে ধরে নিতে হবে সেই মৌলটা অক্সিজেন, অন্যথায় যদি উল্লেখ থাকে তাহলে সেই মৌলটা আমরা বুঝতেই পারছি। তাহলে যে মৌলগুলোর শতকরা পরিমাণ দেওয়া আছে সেগুলোর যোগফল 100 থেকে বিয়োগ করলে যেটা পাবো সেটাই হবে সেই উল্লেখকৃত মৌলের কি পরিমাণ, শতকরা পরিমাণ, অথবা যদি তোমার উল্লেখ না থাকে সেটা হবে তোমার কি অক্সিজেনের পরিমাণ। আমরা এখন দেখি, অর্থাৎ যোগে যেহেতু 99.99% সুতরাং যোগে আর অন্য কোনো মৌল উপস্থিত নাই, আমরা দেখে নিলাম। এখন মৌলগুলোর শতকরা পরিমাণ কি নিজ নিজ, অর্থাৎ যেহেতু 100% প্রায় হয়ে গেছে তাহলে প্রত্যেকটা মৌলের শতকরা পরিমাণকে নিজ নিজ অর্থাৎ যে মৌলটা আছে সেই মৌলটার পারমাণবিক ভর দ্বারা ভাগ করে পাই। অর্থাৎ তোমাদের কিছু কিছু মৌলের পারমাণবিক ভর মনে রাখতে হবে, যেমন হাইড্রোজেন 1.008, মাঝে মাঝে 1ও লেখা হয়, অক্সিজেন 8 না অক্সিজেন 16, তারপরে আমাদের কি আছে নাইট্রোজেন হলো 14, ফসফরাস হলো আমাদের 30, তারপরে সালফার 32.06, সোডিয়াম মোটামুটি আমরা 23 ধরে রাখি, 22.23 ধরা হয় আর কি। তারপরে আর কি আছে, ক্লোরিন হলো 35.5। এই মৌলগুলোর পরিমাণগুলো তোমাদের জানা থাকতে হবে, যেমন জিঙ্ক 65.38, কপার 63 মনে হয় সম্ভবত 6 এর মতো, এগুলা মোটামুটি কয়েকটা মৌলের মনে রাখতে হবে। তাহলে আমরা দেখি কার্বন। বলো। আমাদের ক্লাসের একজন জয়েন করতে পারছে না, ওকে যদি পেন্ডিং থাকে তাহলে রিকোয়েস্টে অ্যাপ্রুভ করে দেন। আমার কাছে কোনো পেন্ডিং নাই। আচ্ছা ঠিক আছে। তাহলে কার্বনের পারমাণবিক ভর হলো 12.000 আমরা অ্যাভয়েড করছি। তাহলে কার্বনের শতকরা পরিমাণ আছে আমাদের কত, 75.79। তাহলে এই যেহেতু কার্বনের পারমাণবিক ভর হলো 12, তাহলে 12 দ্বারা এই শতকরা পরিমাণটাকে আমরা ভাগ করে 6.31। হাইড্রোজেন আছে
6.33%, মানে এই শর্করার পরিমাণটা। হাইড্রোজেন পারমাণবিক ভর 1.008 ভাগ করলে 6.27। নাইট্রোজেন 17.71% আছে, নাইট্রোজেন পারমাণবিক ভর 14 দিয়ে ভাগ করছি, ভাগ করব 1.26। স্যার এখন হ্যাঁ, হাইড্রোজেনের পারমাণবিক ভর 1 না, তো ওখানে 1.008 1.008 কেন? 1.008 হলো অ্যাকুরেট। আমরা সেটাকে মাঝে মাঝে 1 ও লেখা হয় বা লিখি। তুমি তো 1 দিয়ে করো, ভুল হবে না, ভুল দিব না, কারেক্টই ধরবো, ঠিক আছে? তাহলে Okay, sir. এই ভাগফলগুলোর মধ্যে সবচেয়ে ক্ষুদ্রতম ভাগফল কোনটা? 1.26 না 6.31 না 6.27? নিশ্চয়ই 1.26। তাহলে এই ভাগফলগুলোর মধ্যে সর্বাপেক্ষা ক্ষুদ্রতম ভাগফল দ্বারা প্রত্যেকটি ভাগফলকে আমরা ভাগ করে পাই। এই কথাটাই লেখা হয়েছে, ভাগফলগুলোর মধ্যে সর্বাপেক্ষা ক্ষুদ্রতম ভাগফল দ্বারা ভাগ করে পাই। ভাগ করি। কার্বন হলো 6.31, তাহলে ভাগ করছি 1.26 দ্বারা। হাইড্রোজেন হলো 6.27 আর ক্ষুদ্রতম ভাগ হলো 1.26, ভাগ করছি 4.97। আর নাইট্রোজেন তো ওইটাই হবে, নাইট্রোজেন হলো 1.26, 1.26 দ্বারা ভাগ করলে 1.0 হবে। এখন প্রশ্ন এখানে ভালো করে লক্ষ্য রাখো, যে ভাগফলগুলো আমরা এখানে ক্ষুদ্রতম ভাগফল দ্বারা ভাগ করে পেয়েছি, এই ভাগফলগুলো হলো যে মৌলটা উল্লেখ আছে সেই মৌলের পরমাণুর সংখ্যা। আমরা ডাল্টনের পরমাণুবাদ অনুসারে জানি পরমাণু কখনো ভগ্নাংশ হতে পারে না। সুতরাং যদি কোনো মৌলের এই সংখ্যা পরমাণু সংখ্যাটা ভগ্নাংশ আসে, তাহলে নিকটবর্তী পূর্ণ সংখ্যায় সেই মৌলের কি পরমাণু সংখ্যা নির্দেশ করবে। বোঝা গেছে? যেমন 4.97 মানে এটা কি 5 এর কাছাকাছি, অর্থাৎ এটাকে 5 ধরে আমাদের কি হিসাব করতে হবে। যেমন যদি 1.26 হয়, 1.3 পর্যন্ত আমরা 3 কম হলে 1.26 1.28 পর্যন্ত যদি হয়, তাহলে আমরা দশমিকের পরে অংশটুকু বাদ দেব, অর্থাৎ 1 লিখবো। যদি 1.35 হয়, 1.4 হয়, 1.5 হয়, 1.6 হয়, 1.7 হয়, তাহলে সেই ক্ষেত্রে দশমিকের পরে শুধুমাত্র 0.5 নিতে হবে। সামনের দিকে যা আছে সেটা তো নয় দেখবে, আর দশমিকের পরে নিতে হবে 5। তাহলে কত থেকে বলছি? 3 এর উপরে 7 এর নিচে। দশমিকের পরে যদি 7 থাকে 7 এর নিচে এবং 3 কি উপরে। আর যদি 7 এর উপরে হয়, দশমিকের পরের সংখ্যাটা 8 হলো, 9 হলো, তাহলে সেটাকে দশমিকের সংখ্যাটা পূর্ণ সংখ্যায় ধরে নিতে হবে। অর্থাৎ 1. যদি আমাদের 9 হয়, তাহলে আমরা সেটাকে 2 ধরে নেব। যেমন এখানে 4.97 আছে, তাহলে সুতরাং এটাকে আমরা 5 ধরে নেব। বোঝা গেছে? সেই কথাটাই আছে, যেহেতু পরমাণু সংখ্যা একটা পূর্ণ সংখ্যা, সেহেতু নিকটতম পূর্ণ সংখ্যাই হবে সেই পরমাণু, সেই মৌলের পরমাণু সংখ্যা। ভুল আছে ঠিক করে নিলাম। ওকে, তাহলে এখন লিখলাম কার্বন 5, হাইড্রোজেন 4.97, এটাকে নিকটবর্তী পূর্ণ সংখ্যা 5 ধরছি, নাইট্রোজেন কত একটা একই আছে। ক্লিয়ার? তাহলে এই পরমাণু সংখ্যাগুলো দিয়েই সেই যৌগের হবে স্থূল সংকেত, অর্থাৎ যৌগটা স্থূল সংকেত হবে C5H5N কত 1 লেখার কোনো প্রয়োজন নাই, 1 লেখার দরকার হয় না, সুতরাং 1 আমরা লিখে নিই। এটাই হবে সেই যৌগের কি স্থূল সংকেত। এখন আণবিক সংকেত বের করতে গেলে এটাকে আমরা শেষের দিকে একটা n ধরে নেব, স্মল n। মনে করি যৌগের আণবিক সংকেত ধরে নিলাম শেষের দিকে n। তাহলে n যদি হয়, n হলো একটা আননোন একটা সংখ্যা, আমরা জানি না সেই সংখ্যাটা কত হতে পারে, ওইটাই আমাদের বের করতে হবে। সুতরাং যৌগটির আণবিক সংখ্যাতে আণবিক ভর বের করে নিই আমরা। কার্বন হলো 12, পরমাণু সংখ্যা আছে 5টা, তাই 5 দিয়ে গুণ। হাইড্রোজেন পারমাণবিক ভর 1, পরমাণু সংখ্যা আছে 5টা, 5 দিয়ে গুণ। নাইট্রোজেন হলো কত 14, আর পরমাণু সংখ্যা একটা লিখিনি, একবারে লিখছি 14, আর ব্র্যাকেটের বাইরে যে n আছে nটা আছে, হিসাব করে দেখা যায় 79n। এটা আমরা স্থূল সংকেত থেকে আণবিক সংকেত ধরে নিয়েছি, যেটা সেটা থেকে আণবিক ভর পেলাম। কিন্তু প্রশ্নে উল্লেখ আছে যৌগটার আণবিক ভর হলো 79, তাহলে এইটাও আণবিক ভর, এটাও আণবিক ভর, তার আমরা বলতে পারি এটা সমান কি এটা, অর্থাৎ 79n ইকুয়াল কত হবে 79, অর্থাৎ শর্ত মতে লিখতে পারি 79n ইকুয়াল কত 79, n এর মান কত হলো 1। এই যে এখানে যেখানে আমরা ধরেছি n, ধরেছি স্মল n, সেখানেই n এর মানটা এখন আমরা বসাবো। বসালে কি হয় দেখি। স্যার আণবিক সংকেতে কি n ধরতে হবে? n না, তুমি এটাকে x, স্মল x ও ধরতে পারো, অর্থাৎ আননোন একটা সংখ্যা যেটা তারা মৌলের প্রতীক নির্দেশ করে না।
এরকম কিছু ধরতে হবে, এক্স ধরতে পারো, ওয়াই ধরতে পারো, কিন্তু সেটা যেন অবশ্যই ছোট হাতের হয়। বড় হাতের হলে প্রতীক নির্দেশ করতে পারে, যেমন স্মল এন কোনো প্রতীক নাই, কিন্তু বড় এন হলে দেখো নাইট্রোজেনের প্রতীক। সুতরাং অবশ্যই আমরা স্মল লেটার ব্যবহার করবো এখানে। ঠিক আছে, এক্স ধরতে পারো, এন ধরতে পারো, আমি স্মল এন ধরেছি এখানে। তাহলে এন এর মানে এক, তাহলে এক হলে আমরা এখানে এই জায়গায় মানটা বসাবো, ওই যে এন এর জায়গায় এক বসেছি, এক দিয়ে গুণ করলে ওগুলাই থাকবে, অর্থাৎ এটাই হবে সেই যোগের কি আণবিক সংকেত। তার মানে কি দাঁড়াচ্ছে, যৌগটার স্থূল সংকেত যা, আণবিক সংকেত তা। যেমন HCl, HCl এর স্থূল সংকেত যা, আণবিক সংকেত তা। কিন্তু বেনজিনের স্থূল সংকেত CCH6 না, আণবিক সংকেত H6, CCH6, পক্ষান্তরে স্থূল সংকেত হবে CH। অ্যাসিডিলিন বা ইথাইন গ্যাস, এটার স্থূল সংকেত হবে CH, পক্ষান্তরে সেটার আণবিক সংকেত হবে C2H2। তার মানে কি ভেরিয়েশন আছে। তাহলে এই যৌগটা হলো, নামটা হলো আমরা বলবো পিরিডিন। এটা দুর্গন্ধযুক্ত একটা পদার্থ, যেটা মেথিলেটেড স্পিরিডে এটা কি ব্যবহার করা হয় থাকে, যেন মানুষ সেটা পান করতে না পারে। এবার গাঠনিক সংকেত নির্ণয়ে কতগুলো মৌলের জারণ সংখ্যা আমরা জেনে নেব, কারণ সেই সংখ্যাগুলো বের করলে, জানা থাকলে আমাদের গাঠনিক সংখ্যা নির্ণয় করা সম্ভব হবে, সুবিধা হবে। যেমন হাইড্রোজেনের জারণ সংখ্যা কাকে বলা হয় জানা আছে? এনিবডি? তোমাদের গাঠনিক সংখ্যা স্যার নির্ণয় দুই, মেবি দুই না। বুঝিনি, আবার বলো, আরেকবার এগেইন রিপ্লে করো। স্যার দুই জারণ সংখ্যা। আমি সেটা বলিনি, জারণ সংখ্যা কাকে বলে সেটা জানা আছে সংজ্ঞা? এনিবডি? নাই, আমি বলেছি একটা মৌল যৌগ গঠন করার সময় বা বিক্রিয়ায় অংশগ্রহণ করার সময় যে কয়টি ইলেকট্রন ত্যাগ বা গ্রহণ করে, ত্যাগ মানে ছেড়ে দেয়, গ্রহণ করে মানে কি রিসিভ করে, একই কথা, আমি ইংরেজি বাংলা ব্যবহার করছি। গ্রহণ করে বা ত্যাগ করে, সেই ত্যাগকৃত বা গ্রহণকৃত ইলেকট্রনের সংখ্যাকেই বলা হবে তোমার কি জারণ সংখ্যা, অক্সিডেশন নাম্বার বলা হয় এটাকে। আমরা পরবর্তী অধ্যায়ে এটা আরো ডিটেইলস পড়বো, আপাতত এটুকু জানি। এই জারণ সংখ্যা দিয়ে আমরা সাধারণত আয়নিক যৌগ যেগুলো সেগুলোর কি গাঠনিক সংকেত নির্ণয় করতে পারবো। অন্যথায় নরমাল যেগুলো প্রসিডিউর আছে সেই প্রসিডিউর ব্যবহার করে আমাদের গাঠনিক সংকেত নির্ণয় করতে হবে। আমরা চেষ্টা করি যে কিছু মৌলের জারণ সংখ্যা মনে রাখার জন্য। হাইড্রোজেন জারণ সংখ্যা +1, আমরা অবলিক দিয়ে -1 লিখছি। এই অবলিকটা -1 কখন প্রযোজ্য সেগুলো ডান দিকে উল্লেখ আছে। হাইড্রাইড যৌগের ক্ষেত্রে, যেমন সোডিয়াম হাইড্রাইড, পটাশিয়াম হাইড্রাইড, ক্যালসিয়াম হাইড্রাইড, এই সমস্ত যৌগের ক্ষেত্রে হাইড্রোজেনের জারণ সংখ্যা ধরতে হবে -1, অন্যথায় ধরতে হবে তোমার কি +1। বোঝা গেছে? ওকে, এরপরে আসি আমরা অক্সিজেন। অক্সিজেনের জারণ সংখ্যা সবসময় -2, পক্ষান্তরে -1 হতে পারে কি কি যৌগের ক্ষেত্রে? পারক্সাইড যৌগের। পারক্সাইড যৌগের যেমন দুই একটা एग्जांपल দিচ্ছি আমরা, হাইড্রোজেন পারক্সাইড, সোডিয়াম পারক্সাইড, পটাশিয়াম পারক্সাইড। এই সমস্ত যৌগগুলোর ক্ষেত্রে অক্সিজেনের জারণ সংখ্যা ধরতে হবে -1, বাকি সব সময় হবে -2। ওয়ান শ্রেণী আমরা পর্যায় শ্রেণীতে দেখেছি, গ্রুপ বা শ্রেণী আমরা পড়েছি আমরা। সেই ওয়ান শ্রেণীর মৌলগুলো কি কি আছে? লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম। এগুলার ক্ষেত্রে জারণ সংখ্যা ধরতে হবে কত? +1। এবার 2 শ্রেণীর মৌল কি কি আছে? বেরিয়াম, তারপর আছে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম। এটা বেরিলিয়াম, বি তে বেরিলিয়াম আর বি তে বেরিয়াম। বেরিলিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, বেরিয়াম, এগুলো সবগুলোর ক্ষেত্রে +2 জারণ সংখ্যা। 3 এ একটা মৌল ধরছি আমরা অ্যালুমিনিয়াম, সেটা জারণ সংখ্যা হবে +3। এক্স বলতে কি বোঝায়? হ্যালোজেন বোঝায়। হ্যালোজেন কি কি? ফ্লোরিন, ব্রোমিন, আয়োডিন। এই চারটা মৌলের ক্ষেত্রে সবসময় -1। পক্ষান্তরে +1, +3, +5, +7 কখন হয়? কেন্দ্রীয় পরমাণু হিসেবে অবস্থান করলে। কেন্দ্রীয় পরমাণু কাকে বলে একটু পরে আমরা জানবো এটা, ঠিক আছে? এবার জারণ সংখ্যাটা আমি বলেছি যে কোন মৌল বিক্রিয়ায় অংশগ্রহণ করার সময় যে কটি ইলেকট্রন গ্রহণ বা বর্জন করে, এই যে বলছি ওই সংখ্যাটাই আছে এখানে। বর্জনের জায়গায় টেক বলেছিলাম, গ্রহণ বা বর্জন করে সেই ইলেকট্রনের সংখ্যাকে বলা হয় কি জারণ সংখ্যা। যেমন সোডিয়াম পরমাণু ক্লোরিনের সাথে বিক্রিয়া করে সোডিয়াম ক্লোরাইড উৎপন্ন করে, তাহলে বিক্রিয়াটা দেখি আমরা। সোডিয়াম যখন ক্লোরিনের সাথে বিক্রিয়া করে, সোডিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করে, ওখান থেকে ক্লোরিন পরমাণু সেই ইলেকট্রনকে গ্রহণ করে নেগেটিভ আয়ন, আর সোডিয়াম ত্যাগ করে হয় পজিটিভ আয়ন। এই দুই বিপরীত আয়ন পরস্পরকে আকর্ষণ করে, আকর্ষণ করার ফলে
এরা যৌগ গঠন করে সোডিয়াম ক্লোরাইড। তাহলে এখানে সোডিয়াম পরমাণু একটা ইলেকট্রন ত্যাগ করে, তার জারণ সংখ্যা হবে 1। পক্ষান্তরে ক্লোরিন পরমাণু ইলেকট্রন একটা গ্রহণ করে, তার জারণ সংখ্যা হবে 1। যে ত্যাগ করে তার জারণ সংখ্যা হবে পজিটিভ, আর যার গ্রহণ করে যে পরমাণু ইলেকট্রন তার জারণ সংখ্যা হবে কি নেগেটিভ। দেখো ইলেকট্রন বিন্যাস থেকে যে দেখাইছি আমরা অস টু পিস, আমরা পরে জানবো এটা। এই শেষ কক্ষপথে তোমার ইলেকট্রন সংখ্যা হলো 3s1, অর্থাৎ সর্ববৃহৎ কক্ষপথে একটা ইলেকট্রন আছে, সুতরাং এই ইলেকট্রনটা ত্যাগ করে। আবার ক্লোরিন ইলেকট্রন বেঁধে দেখো, ক্লোরিনের সর্ববৃহৎ কক্ষপথে 5 আর 2 7টা ইলেকট্রন আছে। সকল পরমাণুই অষ্টক পূর্ণ করতে চায়, অর্থাৎ 8টি করে ইলেকট্রন রাখার সে প্রবণতা দেখায়। যদি কারো কম থাকে সে আরো কাছ থেকে ধার করে নেয় বা গ্রহণ করে, আর যার বেশি আছে সাধারণত ত্যাগ করে কি তার অষ্টক পূর্ণ করে। দেখো আমরা এখানে দেখি, তাহলে এর একটা ত্যাগ করলেই কিন্তু 2s2 2p6, তার মানে 6 আর 2 কত হবে 8। তাহলে একটা ত্যাগ করলে তার অষ্টক পূর্ণ হয়, পক্ষান্তরে ক্লোরিনের একটা গ্রহণ করলে তার অষ্টক পূর্ণ হয়। সুতরাং সোডিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করবে এবং সেই ত্যাগকৃত ইলেকট্রনটা কি ক্লোরিন পরমাণু সেটা কি গ্রহণ করবে। যে ত্যাগ করলে সে হলো পজিটিভ আয়ন, আর যে গ্রহণ করলে সে হলো নেগেটিভ আয়ন। এই পজিটিভ আর নেগেটিভ আয়ন পরস্পর আকর্ষণ করার ফলে একটা যৌগ গঠন করে সোডিয়াম ক্লোরাইড। তাহলে সোডিয়াম পরমাণু ইলেকট্রন ত্যাগ করছে, তার জারণ সংখ্যা পজিটিভ, আর ক্লোরিন পরমাণু ইলেকট্রন একটা গ্রহণ করছে, তাহলে জারণ সংখ্যা হবে কি নেগেটিভ। তার জারণ সংখ্যা কত প্রকার? 2 প্রকার, একটা ধনাত্মক জারণ সংখ্যা আর একটা হবে ঋণাত্মক জারণ সংখ্যা। যদি কোনো পরমাণু ইলেকট্রন ত্যাগ করে তবে জারণ সংখ্যা হবে পজিটিভ, আর যদি কোনো পরমাণু ইলেকট্রন গ্রহণ করে তাহলে তার জারণ সংখ্যা হবে কি নেগেটিভ। সোডিয়ামের বাইরে ওই কথাগুলো আমি বলছি, তোর কথাগুলো বিবরণ দেওয়া আছে, তোমরা একটু দেখে নিবা। সোডিয়ামের বাইরের কক্ষতে অষ্টকক্ষপথে একটা ইলেকট্রন বেশি আছে, দেখলাম আমরা ইলেকট্রন বিন্যাসে। সেই ইলেকট্রন বিক্রিয়া অংশগ্রহণের সময় ক্লোরিন পরমাণুকে দান করে ধনাত্মক আয়নের সৃষ্টি হয়। পক্ষান্তরে ক্লোরিন পরমাণু সর্বস্থ কক্ষপথে অষ্টক অপেক্ষা একটা ইলেকট্রন কম আছে, দেখলাম আমরা 7টা ইলেকট্রন। সুতরাং ক্লোরিন পরমাণু সোডিয়াম পরমাণু ত্যাগকৃত ইলেকট্রন গ্রহণ করে অষ্টক পূর্ণ করে ঋণাত্মক আয়নকে সৃষ্টি করে। সোডিয়াম ধনাত্মক আয়ন, পক্ষান্তরে ঋণাত্মক আয়ন সৃষ্টি হওয়ার ফলে দুই বিপরীতধর্মী আয়ন পরস্পরকে আকর্ষণ করে যুক্ত হয়ে সোডিয়াম ক্লোরাইড গঠন করে। এটা বিক্রিয়াটা দেখানো হয়েছে। বিক্রিয়া করে সোডিয়াম প্লাস ক্লোরিন বিক্রিয়া করে সোডিয়াম ক্লোরাইড। তাহলে এই দেখো সোডিয়ামে এটা দুইটা সোডিয়াম পরে দুইটা ইলেকট্রন ত্যাগ করছে, আর দুইটা ক্লোরিন পরমাণু সেই দুইটা ইলেকট্রন কি গ্রহণ করছে, গ্রহণ করে দুইটা সোডিয়াম প্লাস আয়ন দুইটা ক্লোরাইড আয়ন। তাহলে এখানে ইলেকট্রন প্লাস মাইনাস কেটে গেল, 2 সোডিয়াম পরমাণু দুইটা আর ক্লোরিনের একটা অণু বিক্রিয়া করে সোডিয়াম ক্লোরাইড 2 অণু কি উৎপন্ন করছে। ওই কথাগুলোই বলা আছে, দেখে নিন। জারণ সংখ্যা 2 প্রকার বলে দিলাম, একটা ধনাত্মক জারণ সংখ্যা আর একটা ঋণাত্মক জারণ সংখ্যা। ধনাত্মক জারণ সংখ্যা কাকে বললাম? যদি কোনো পরমাণু বিক্রিয়া অংশগ্রহণ করার সময় ইলেকট্রন ত্যাগ করে তবে সেই জারণ সংখ্যাকে ধনাত্মক জারণ সংখ্যা বলা হয়। উপরোক্ত বিক্রিয়া দেখলাম সোডিয়াম পরমাণু একটা ইলেকট্রন ত্যাগ করেছে, সুতরাং সোডিয়ামের জারণ সংখ্যা হবে প্লাস। এই দেখো সোডিয়াম পরমাণু একটা ইলেকট্রন ত্যাগ করেছে, তাই জারণ সংখ্যা হয়েছে প্লাস। এরপরে দেখি আমরা ঋণাত্মক জারণ সংখ্যা। যদি কোনো পরমাণু বিক্রিয়া অংশগ্রহণ করার সময় ইলেকট্রন গ্রহণ করে তবে সেই জারণ সংখ্যাকে ঋণাত্মক জারণ সংখ্যা বলা হয়। উপরোক্ত বিক্রিয়া দেখলাম সোডিয়াম পরমাণু একটা ইলেকট্রন কি গ্রহণ করেছে, সুতরাং ক্লোরিন পরমাণু জারণ সংখ্যা হয়েছে কি নেগেটিভ বা -1। এই যে এটা দেখানো হয়েছে -1। এখন গাঠনিক সংখ্যা নির্ণয়ে কতগুলো মৌলের জারণ সংখ্যা আমরা দেখে নিলাম আগে, ওগুলোই আছে এখানে, আরেকবার বলেছি, এগুলা আর নতুন করে বললাম না, ওটাই দেওয়া আছে এখানে। এবার আমরা গাঠনিক সংখ্যা নির্ণয়ে কতগুলো মৌলের জারণ সংখ্যার ব্যবহার, আমরা এই জারণ সংখ্যাগুলো কি করে গাঠনিক সংখ্যা নির্ণয় করার সময় ব্যবহার করবো সেটা আমরা এখন দেখব। সাধারণত আয়নিক যৌগের ক্ষেত্রে গাঠনিক সংখ্যা নির্ণয়ে জারণ সংখ্যা ব্যবহার করা, আমি বারবার বলছি, যদি জৈব যৌগ হয় তাহলে সেটা নিয়ম আলাদা, আমরা জৈব যৌগের অধ্যায় পড়বো। আর যদি ইনঅর্গানিক যৌগের মতো অর্থাৎ অজৈব যৌগের মধ্যে আয়নিক যৌগ হয় তাহলে সেক্ষেত্রে আমরা এই জারণ সংখ্যা ব্যবহার করে গাঠনিক সংখ্যা নির্ণয় করি। সাধারণত বেশিরভাগ এগুলোই বেশিরভাগ পরীক্ষায় আসে, ওই জন্য আমরা এটাকে বেশি প্রায়োরিটি দিচ্ছি। তাহলে দেখি আমরা প্রয়োগ এখন। উদাহরণ হিসেবে পটাশিয়াম ডাইক্রোমেট সংকেত কি K2Cr2O কত 7 যোগের গাঠনিক সংখ্যা নির্ণয় করব। আমরা দেখি, আমরা উপরে একটু দেখলাম আগে, এই যে এখানে -x লিখছি, এটা কিন্তু জারণ সংখ্যা -1। হ্যাঁ, কিন্তু পক্ষান্তরে যৌগ বা মৌলের ক্ষেত্রে আমরা উপর আরো একটু যাই, এখানে দেখো
এখানে মৌল হিসেবে আছে, পরমাণু হিসেবে আছে, এটা অণু হিসেবে আছে। এদের কিন্তু জারণ সংখ্যা সাধারণত 0 ধরা হয়। মৌলিক অবস্থায় থাকলে সেই মৌলের জারণ সংখ্যা 0, আর যৌগ হিসেবে থাকলে সেই মৌলগুলোর আলাদা আলাদা স্পেসিফিক ভাবে জারণ সংখ্যা, যেটা আমরা একটু আগে নিয়মগুলো বললাম, সেই নিয়ম অনুসারে তোমার জারণ সংখ্যা নির্ধারিত হবে। আর টোটাল যৌগের জারণ সংখ্যা হবে 0, অর্থাৎ প্লাস আর মাইনাস যোগ করে টোটাল জারণ সংখ্যা হবে 0। যদি 0 না হয় তাহলে ডান পাশে উপরের দিকে উল্লেখ থাকতে হবে, যেমন সালফেট SO4 2- উল্লেখ করতে হয়, তার মানে সালফেটের জারণ সংখ্যা হবে মাইনাস কত 2। ক্লিয়ার? তাহলে সেটা আমরা এখন ব্যবহার করার চেষ্টা করব। পটাশিয়াম ডাইক্রোমেট, এটা দেখো কিভাবে করে আমরা জারণ সংখ্যা। এখানে দেখো পটাশিয়ামের জারণ সংখ্যা আমাদের ওই তালিকায় আছে, অক্সিজেনের জারণ সংখ্যা কিন্তু ওই তালিকায় আছে, কিন্তু ক্রোমিয়ামের জারণ সংখ্যা সেই তালিকায় উল্লেখ নাই। তাহলে যে পরমাণুটার জারণ সংখ্যা ওই তালিকায় উল্লেখ নাই, সেই পরমাণুর জারণ সংখ্যা আমরা কি ক্যালকুলেশন বা হিসাব করে বের করব। যে মৌলটার জারণ সংখ্যা হিসাব করে বের করতে হয় তাকেই বলা হবে তোমার কি সেন্ট্রাল অ্যাটম বা কেন্দ্রীয় পরমাণু। আমরা শব্দটা উপরে লিখছিলাম যে কেন্দ্রীয় পরমাণু হিসেবে থাকলে, তাহলে এখানে ক্রোমিয়ামটা হবে তোমার কি কেন্দ্রীয় পরমাণু। তাহলে এটার জারণ সংখ্যাটা বের করতে হবে। যে পরমাণুর জারণ সংখ্যা যত, সেই পরমাণুর বন্ধন সংখ্যা হবে তত। অর্থাৎ কারো যদি জারণ সংখ্যা +2 হয়, আমরা প্লাসটাকে বাদ দেবো, শুধুমাত্র 2, দুইটা হবে তার কি বন্ধন সংখ্যা। আর একটা পরমাণুর সাথে আরেকটা পরমাণুর বন্ধন সংখ্যা যদি উল্লেখ থাকে, সেই বন্ধনটা উভয় পরমাণুর সাথেই হিসাব করতে হবে। প্রথম যুগে যে মৌলের জারণ সংখ্যা তালিকা দেওয়া আছে সেগুলোর জারণ সংখ্যা লিখে নিই, আর যে মৌলগুলোর জারণ সংখ্যা তালিকায় দেওয়া নেই সেই মৌলটিকেই ওই যুগের কেন্দ্রীয় পরমাণু বলা হয়। আমি যে কথা একটু বললাম, এই কেন্দ্রীয় পরমাণু জারণ সংখ্যা বের করতে হবে। তার আর আয়নবিহীন সকল যুগের ক্ষেত্রে মোট জারণ সংখ্যার মান হবে কত 0, অর্থাৎ শেষের দিকে যেহেতু এটার কোনো চার্জ উল্লেখ নাই, সুতরাং তার জারণ সংখ্যা হবে টোটাল কি 0। আমরা বের করে দেই। পটাশিয়ামের জারণ সংখ্যা +1, অক্সিজেনের জারণ সংখ্যা -2। অক্সিজেন যদি পারঅক্সাইড হতো তাহলে -1 ধরতাম। পটাশিয়াম তো পটাশিয়াম একটাই আছে, পটাশিয়াম +1ই হয়। সোডিয়াম, পটাশিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম, এগুলো সবগুলো তোমার কি +1। লিথিয়াম। আর অক্সিজেনের দুই প্রকার আছে, -1 আছে, -2 আছে। যদি পারঅক্সাইড হয়, হাইড্রোজেন পারঅক্সাইড, পটাশিয়াম পারঅক্সাইড, সোডিয়াম পারঅক্সাইড, সেগুলোর ক্ষেত্রে -1। কিন্তু এটা তো ওই ধরনের যৌগ না, পটাশিয়াম ডাইক্রোমেট, পারঅক্সাইড শব্দটা নাই, সুতরাং এটা জারণ সংখ্যা অক্সিজেনের ক্ষেত্রে ধরতে হবে কত -2। আর ক্রোমিয়ামের জারণ সংখ্যা ধরে নিলাম কত আমরা x, x একটা আননোন সংখ্যা, এটাই আমাদের বের করতে হবে। আর শেষের দিকে যেহেতু কোনো চার্জ নাই, তার মানে টোটাল জারণ সংখ্যার মান হবে কত 0। হিসাব করি এখন। পটাশিয়ামের জারণ সংখ্যা +1, দুইটা পরমাণু, 2 দিয়ে গুণ। ক্রোমিয়ামের জারণ সংখ্যাটা ধরছি x, x এ কয়টা পরমাণু আছে 2 দিয়ে গুণ। অক্সিজেন জারণ সংখ্যা -2, -2 তে কয়টা পরমাণু আছে 7টা। আর টোটাল জারণ সংখ্যা উল্লেখ নাই বলে তার জারণ সংখ্যা ধরছি আমরা কত 0 বা 0। তাহলে এখন হিসাব করি, +1 কে 2 দিয়ে গুণ করলে +2, 2 আর x গুণ করে 2x, আর মাইনাস এ প্লাস মাইনাস 7 গুণ কত হবে 14 ইকুয়াল 0। তাহলে 2x -14 +2, -12 থাকতো, ডান দিকে গেছে +12। আমরা ভাগ করলে x এর মান পেলাম কত +12 ভাগ 2, তার মানে সমান কত 2 +6। অর্থাৎ কেন্দ্রীয় পরমাণু ক্রোমিয়ামের জারণ সংখ্যা হবে প্লাস কত 6। এখন গাঠনিক সংখ্যা নির্ণয় করতে হবে, দেখে নেই। তাহলে যে পরমাণু জারণ সংখ্যা তত, সেই পরমাণু বন্ধন সংখ্যা তত আমরা বলে দিয়েছি। সুতরাং একটি পটাশিয়াম পরমাণু জারণ সংখ্যা +1 মানে একটা বন্ধন, পটাশিয়ামের বন্ধন সংখ্যা 1। অক্সিজেন জারণ সংখ্যা -2, তার মানে জারণ সংখ্যা 2, তার মানে অক্সিজেনের বন্ধন সংখ্যা হবে 2। আরো আমরা হিসেব করে বের করলাম কেন্দ্রীয় পরমাণু ক্রোমের জারণ সংখ্যা হবে +6 মানে 6। সুতরাং ক্রোমিয়ামের বন্ধন সংখ্যা হবে কত 6। স্যার জারণ সংখ্যা কি মুখস্থ করতে হবে? জারণ সংখ্যা ওই যে তালিকায় উল্লেখ করছি ওই কটা মৌলের জারণ সংখ্যা মনে রাখতে হবে, তাহলে আমাদের কি গাঠনিক সংখ্যা নির্ণয় করতে সুবিধা হবে আয়নীয় যৌগের ক্ষেত্রে। বুঝা গেছে? এই যে জারণ সংখ্যা উল্লেখ করলাম, পটাশিয়াম +1 2 দিয়ে গুণ করেছি, 2টা +2। ক্রোমিয়ামের একটার জন্য +6, 2টা আছে 6 গুণ 12। অক্সিজেনের একটার জন্য -2, 7 গুণ কত হয়েছে 14। তাহলে প্রথমে কেন্দ্রীয় পরমাণুকে আগে লিখতে হবে। কেন্দ্রীয় পরমাণু আছে 2টা, তাই পাশাপাশি 2টা লিখলাম। বোঝা গেছে? তারপর আমরা কি করব, অক্সিজেন আছে কয়টা দেখেন আমরা, অক্সিজেন আছে কয়টা 7টা না। একটা কেন্দ্রীয় পরমাণু, সরি 2টা কেন্দ্রীয় পরমাণুর জন্য অক্সিজেন 7টা, তাহলে একটার জন্য কয়টা হবে 3.5টা। 3.5টা দেওয়া সম্ভব নয়, তাই এটা কি করে দিতে হবে সেটা দেখি।
এই পাশে একটা অক্সিজেন, এই পাশে একটা অক্সিজেন দিলাম, এই পাশে উপরে একটা দিলাম অক্সিজেন, নিচে একটা দিলাম, এই তিনটা হয়ে গেল। এরও তিনটা দেই, নিচে একটা দিলাম, উপরে একটা দিলাম, তিনটা শেষ। এখন যেহেতু 3.5টা দেওয়া সম্ভব নয়, তাই 2 কেন্দ্রীয় পরমাণুর মাঝখানে একটা অক্সিজেন পরমাণু আমরা দিয়ে দিলাম, হয়ে গেল 7টা। বোঝা গেছে? বোঝা গেছে জি, বলতো? স্যার। তাহলে জি স্যার 3.5 বুঝতে পারছি। হ্যাঁ 3.5টা যেহেতু দেওয়া সম্ভব নয়, তাই মাঝখানে 2 কেন্দ্রীয় পরমাণু মাঝখানে দিলাম। তাহলে এই অক্সিজেনটা এই পরমাণুরও ধরা যাচ্ছে, এই পরমাণুরও ধরা যাচ্ছে, তার মানে অর্ধেক অর্ধেক করে। আর এই যে এই অক্সিজেন পরমাণু মানে এই পাশে একটা বন্ধন, এই পাশে একটা বন্ধন, মানে অক্সিজেন দুটা বন্ধন। এই ক্রোমিয়ামের কিন্তু এই বন্ধনটাও ধরতে হবে, আবার অক্সিজেন পরমাণুরও ধরতে হবে, মানে বন্ধনটা 2 পরমাণুরই হিসাব করতে হবে। বোঝা গেছে? এখন অক্সিজেন জারণ সংখ্যা কত বলছি আমরা? -2 মানে 2। তাহলে এই অক্সিজেন পরমাণু জারণ সংখ্যা 2টা হয়ে গেছে, কিন্তু এগুলার হয়নি। তারপরে পটাশিয়াম কিন্তু আরো 2টা পরমাণু আছে, তাহলে 2টা ক্রোমিয়ামের জন্য 2টা পটাশিয়াম পরমাণু হবে। তাই এই অক্সিজেন পরমাণুগুলোর সাথে যে কোনো একটার সাথে যুক্ত করব। এখন আমরা মানুষ হলো সুন্দরের পূজারী, তাই আমরা এই বরাবর এই অক্সিজেন পরমাণুর সাথে দেব, আর এই অক্সিজেন পরমাণুর সাথে দেব, দিয়ে দেই একটা পটাশিয়াম, এই পাশে এটার সাথে দেই, দিলাম। আর কোনো পরমাণু এখানে ওই যুগে আর উপস্থিত নাই। 2টা ক্রোমিয়াম পরমাণু, 7টা অক্সিজেন পরমাণু, 2টা পটাশিয়াম পরমাণু মিলে গেছে। এখন শুধু বন্ধন মিলাতে হবে। তাহলে আমরা পটাশিয়ামের জারণ সংখ্যা কত বলছি? 1। তাহলে পটাশিয়ামের একটা বন্ধন মিলে গেছে, এই পটাশিয়ামের একটা বন্ধন মিলে গেছে। অক্সিজেনের বলেছি 2, এই পাশে একটা, এই পাশে একটা বন্ধন মিলে গেছে। এই অক্সিজেনের জন্য একটা বন্ধন মিলে গেছে, এই অক্সিজেনের জন্য একটা বন্ধন মিলে গেছে। কিন্তু এই অক্সিজেন, এই অক্সিজেন, এই অক্সিজেন, এই 4টা অক্সিজেন কিন্তু বন্ধনের সঙ্গে মিলেনি। তাই যেহেতু আর কোনো মৌল উপস্থিত নাই, সুতরাং এখানে আমরা আরেকটা করে বন্ধন দিয়ে দ্বিবন্ধন দেব। এটারও দিব দ্বিবন্ধন, এটারও দিব দ্বিবন্ধন, উপরেরটারও দিব দ্বিবন্ধন। তাহলে দেখো তো 2টা বন্ধন হলো কিনা? এরও 2টা হচ্ছে, এরও 2টা হচ্ছে, এরও 2টা হচ্ছে, হয়ে গেছে না? এখন ক্রোমিয়ামের জারণ, হ্যাঁ ক্রোমিয়ামের জারণ সংখ্যা আমরা বের করছি কত? 6। একটার জন্য 6, তাহলে ক্রোমিয়ামের বন্ধন সংখ্যা হবে 6। হিসাব করে এখন এই ক্রোমিয়ামের জন্য উপরে 2, 3, 4, 5, 6, এটাও দেখো 2, 3, 4, 5, 6 মিলছে। তাহলে এটাই হলো পটাশিয়াম ডাইক্রোমেটের কি গাঠনিক সংকেত। বোঝা কি গিয়েছে আমার কথা? জি স্যার। ওকে, তাহলে আয়নিক যৌগগুলো যেগুলো বইয়ের তালিকা দেওয়া আছে সেগুলোর গাঠনিক সংকেত তোমরা এই নিয়ম পদ্ধতি ব্যবহার করে তোমরা বাকিগুলো দেখবে। আমি একটা এক্সাম্পল হিসেবে দিয়েছি বা দেখিয়েছি এবং বুঝিয়েছি, তোমরা বাকিগুলো দেখবে। ওকে? জি স্যার। স্যার বুঝিনি, আবার বলো, কি বললা? আগে আর যুক্ত করো। বলছিলাম যে যে পরে আবার আরেকটা খাড়া দাগ দিলেন, এটা কি বললেন? খাড়া দাগ না, এটাকে বন্ধন বলা হচ্ছে, ইংরেজিতে বলা হয় বন্ড। দ্বিবন্ধন। এটা ওটা দ্বিবন্ধন। একটা বন্ধন থাকলে সিঙ্গেল বন্ড বা একক বন্ধন, 2টা বন্ধন থাকলে দ্বিবন্ধন বা ডাবল বন্ড বলা হয়। এটাকে বন্ধন, ইংরেজিতে বলা হয় বন্ড। ক্লিয়ার? ওকে, এবার বাড়ির কাজ, এই যে কয়েকটা স্ক্রিনশট নাও সবাই। নিয়েছো? আর এগুলো কি আমরা করে দেখাবো? ইয়েস, আমি জিজ্ঞেস করবো, তোমরা বলবা, খাতায় লিখবা আর ক্যামেরা অন করে দেখাবা আমাকে, আমি করতে দেবো। ঠিক আছে? স্যার এটা এখনই করতে হবে? আচ্ছা No, স্যার, no, ঠিক no, আছে। আগামী ক্লাসে, এখন তো সময় নেই, অল্প সময় আছে। ওকে, এবার আমরা নিচের দিকে কিছু দেখি। কিছু মৌলের নাম, প্রতীক, যোজনী, পারমাণবিক সংখ্যা, পারমাণবিক ভর দেওয়া আছে, তোমরা একটু দেখে নিও এগুলো। এই যে বইয়ের তালিকায় দেওয়া না থাকলে এগুলো দেখে নিবা। এই যে নাম, পারমাণবিক সংখ্যা, প্রতীক, যোজনী, এবার আসে পারমাণবিক ভর। এটা অঙ্ক করার সময় তোমাদের একটু দরকার হতে পারে। স্ক্রিনশট নিয়ে নাও চট করে। স্যার এন এর যোজনী অতগুলা কেন? 1 2 3 4 5। জানবো পরবর্তীতে। পরিবর্তনশীল যোজনী পড়েছি না পড়িনি? পড়েছি তো মনে হয়। হ্যাঁ স্যার। এই তো পরিবর্তনশীল 5টা। স্ক্রিনশট নিয়েছো? আচ্ছা। নেক্সট। জি স্যার। এটা নাও তাড়াতাড়ি। দিয়েছো? জি স্যার। হ্যাঁ হ্যাঁ স্যার নিয়েছি। আবার নাও। বুঝছে? হয়েছে স্যার। জি স্যার হয়েছে। নেক্সট।
ওকে, স্যার এতগুলো কি মুখস্থ করব? এগুলোর মধ্যে আমরা দেখবো অঙ্ক করার সময় বেশিরভাগ যেগুলো ব্যবহৃত হয় সেগুলোকে বেশি মনে রাখবো। আমি 36 পর্যন্ত নিয়েছি, আর দুইটা 36 না, আরো বেশ কয়েকটা যেগুলো বেশিরভাগ ব্যবহার পায় আর কি। এগুলোও দরকার হয় মাঝে মাঝে, অঙ্ক করার সময় দেখতেই পাবা যে কোনটা কোনটা বেশি ব্যবহৃত হয়। ঠিক আছে? জি স্যার। এগুলো তো প্রায় 130টার মতো স্যার, তাই না? না, অতগুলো তো নেইনি, এখানে গুটি কয়েক যেগুলো সচরাচর বেশি ব্যবহার করা হয়।